গলির ভেতরটায় তেমন মানুষজন নেই। দুধারে বেশ পুরনো ধরনের বাড়ি। কেমন ঘুম ঘুম ভাব। নম্বর মিলিয়ে হাঁটতে হাঁটতে অসুবিধায় পড়ল অর্ক। ৩-১ পরেই ২৮-১। কয়েকজন বয়স্ক লোক এক জায়গায় দাঁড়িয়ে গুলতানি করছিল। অর্ক তাদের সামনে গিয়ে নাম্বারটা জিজ্ঞাসা করল। বাঘ ঘুরেই ডান হাতি লাল বাড়ি। ওদের মধ্যে যে সবচেয়ে বুড়ো সে কথাটা বলল। অর্ক পা বাড়াতেই আবার প্রশ্ন হলো, কার ঘরে যাবে? অর্ক ভাবল উত্তর দেবে না, তারপরে মত পাল্টালো। বেপাড়ায় ঢুকে কোনো রকম রোয়াবি দেখানো উচিত হবে না, কিন্তু কোনো মেয়ের নাম বলা কি ঠিক হবে? অথচ উপায়ও নেই। সে নরম গলায় বলল, ওখানে মিষ্টি বলে একজন আছে, তাকে খবর দিতে হবে। কি খবর? চটপট মিথ্যে কথা বলল সে। ফাংশনের ঝুমকি বলেছিল মিষ্টি এখন চারধারে নেচে বেড়ায়। ফাংশন? বুড়ো মুখ বিকৃত করল। এই শালা এক কায়দা হয়েছে, পাড়ার মেয়েরাও এইভাবে বেহাত হয়ে যাবে, তোরা দেখিস। কি করবে বলো, দিনকাল এখন অন্যরকম। আর একজন আফসোসে মাথা নাড়ল। তাই বলে এরকম চললে আমাদের পেটে হাত দিয়ে বসে থাকতে হবে। অর্ক তখনও দাঁড়িয়ে আছে দেখে দ্বিতীয় লোকটি বলল, তুমি যাও ভাই, ফাংশন করো। শেষ কথাটাই এমন একটা টিপ্পনি ছিল, অন্যরা হেসে উঠল। বাঘ নিতেই লাল বাড়িটা চোখে পড়ল। একটা বুড়ি ঝাঁটা আর বালতি হাতে সদর দরজায় দাঁড়িয়ে কারুর মুন্ডুপাত করছে। দোতলা বাড়িটা খুব পুরনো বলে মনে হচ্ছে না। অর্ক ধীরে ধীরে কাছে এগিয়ে যেতেই বুড়ি মুখ থামিয়ে হাঁ করে তার দিকে তাকালো। ও মা, এটা আবার কে? কি চাই? অর্ক নম্বরটা যাচাই করতে লাগলো। বুড়ির গলা আবার গনগনে হলো। নম্বরে কি দরকার? গোটা সোনাগাছি জানে এটা বিনা পানির বাড়ি। এই সাত সকালে কি ধান্দায় এসো বলো তো সেরা? একজনের সঙ্গে আমার দরকার আছে। অর্ক বিরক্ত হলো বুড়ির চিৎকারে। আরে বাবা, এখানে কেউ দরকার ছাড়া আসে? মন্দির শ্মশান সোনাগাছি, প্রয়োজনে হাজির আছি। ঘুরে এসো নদের সাদ। দিন ফুরলে সন্ধে হলে, গায়ে গতরে বা একটু বাড়লে, এই আসর বয়সে ভর সকালে কে তোমাকে নাড় খাওয়াবে গোপাল? ঝেঁটিয়ে ফুটুনি বের করে দেব, যা ভাগ। আচমকা গলা সপ্তমে উঠল বুড়ির। অর্ক গম্ভীর গলায় বলল, আপনি এইভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো? কথা বলাও তোর কাছে শিখবো নাকি? যখন জৈবন ছিল তখন কত বড় বড় বাবু এসে কান পেতে থাকতো দুটো মধু কথা শুনবে বলে। এই সময় আরেকটি গলা শোনা গেল। ও মাসি, ধমকাচ্ছ কাকে? এই দেখো দিকিনি, গোপ উঠেছে কি ওঠেনি এখনই তা দেবার শখ। 11টার সময় প্রয়োজন মেটাতে এসেছে, আর সময় পেল না। এটা কি হাসপাতাল নাকি? গেলেই ওষুধ লাগিয়ে দেবে। বুড়ি সদরে জল ঢেলে দ্রুত হাতে ঝাঁটা চালাতে লাগলো। জলের ছিটে লাগছে দেখে লাফিয়ে সরে দাঁড়ালো অর্ক। তখনই সে মধ্যবয়সিনীকে দেখতে পেল। মোটা সোটা, গোলগাল মুখ, চোখ এখনো ফুলো, মাথার চুল পিঠময় ছড়ানো, ঠোঁটে পানের শুকনো দাগ, কথা বলার সময় লালচে দাগ দেখা গেল। কি চাই? এই কি মিষ্টি? অর্ক মনে মনে মাথা নাড়াল। দূর, ওই শরীরে নাচ হয়? মিসদের যেসব ছবি বিজ্ঞাপনে এসেছে সে দেখেছে, তার ধারের কাছেও যায় না। কিন্তু বুড়ির চেয়ে মহিলা অনেক ভদ্র। সে বুড়িকে এড়িয়ে কাছে এসে বলল, উনি আমাকে মিছিমিছি আজে বাজে কথা বলছেন। আমি। চট করে ঠোঁটে আঙ্গুল চেপে ইঙ্গিত করল মহিলা। তারপর ইশারায় ভেতরে ঢুকতে বলল। বুড়ির গলা তখন চিড়ে যাচ্ছে। স্যার স্যার,
এত পয়সার লোভ, ভর সকালে ঘরে তুললি, এক কাপ চা খেতে চাইলে ঘুরিয়ে নাক দেখাস। আজ আমি আর কোনো কথা শুনছি না, 2 টাকা না দিলে কুরুক্ষেত্র করব। একতলার ভেতরে বাঁধানো উঠোন আর ধার ঘেঁষা বারান্দা দিয়ে মহিলার পেছন পেছন পা ফেলতেই অবাক হয়ে গেল সে। বিভিন্ন বয়সের মেয়ে দাঁড়িয়ে দাঁত মাজছে, কাপড় কাচ্ছে উঠোনের এক কোণে। কাউকে দেখতে পেয়ে একজন টিপ্পনি কাটতেই সবাই হেসে গড়িয়ে পড়ল। একটি কালো মেয়ে বেসুরো গলায় চিৎকার করল, আগিয়া মেরে লাল, কর দিয়া কামাল। এসব যে তার উদ্দেশ্যেই বুঝতে অসুবিধা হবার কথা নয়। হঠাৎ কেমন অসহায় বোধ করতে লাগলো অর্ক। এটা যে খারাপ মেয়েদের বাড়ি তাতে তার সন্দেহ নেই। খান্না সিনেমার সামনে দাঁড়ানো মেয়েদের সে দেখেছে। এই বাড়িতে মিষ্টি থাকে এবং ঝুমকি তার কাছে এসেছে। কি আশ্চর্য! একটা বাচ্চা মা মা করে কাঁদতে আর একজনের আঁচল ধরল। তাকে পাশ কাটিয়ে যেতে যেতে অর্ক প্রবল নাড়া খেল। ঘরের দরজায় দাঁড়িয়ে মহিলা বলল, এসো। তারপর ঘরে ঢুকে মেঝের পাতা বিছানা গুটিয়ে নিতে লাগলো। অর্ক দেখল এক চিলতে ঘরে দেয়ালে শিব ঠাকুরের ছবি। বিছানা বাদ দিলে পা ফেলার যেটুকু জায়গা তাতেই কুজো বা হাড়ি কুড়ি স্তূপ করে রাখা। চ্যাপটা বালিশ ফোলাতে ফোলাতে মহিলা বলল, দাঁড়িয়ে রইলে কেন? বসো ভাই, নইলে এক্ষুনি ফ্যান চলে যাবে। অর্ক দেখল দেয়ালের কোণে একটা ছোট্ট ফ্যান আটকানো, শব্দ করে তার ব্লেড ঘুরছে। মহিলা বলল, কি গো, ঘর পছন্দ হচ্ছে না? অর্ক পেছন ফিরে মেয়েগুলোকে দেখল, তারা আর এদিকে নজর দিচ্ছে না। সে বলল, আমি অন্য একজনকে খুঁজছিলাম। অন্য একজন? সঙ্গে সঙ্গে মহিলার মুখ কালো। কেন, আমি কি ফেল না? এখানে মিষ্টি বলে কেউ আছেন। ও, তুমি তাহলে আমার এখানে বসবে না? ওই মাগির কাছে এসেছ? মুরদ আছে ওর কাছে ঘেঁষার? হিস হিসে উঠল মহিলা। আপনি বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি খুব প্রয়োজনে এখানে এসেছি, মিনতি করল অর্ক। ওসব বাজে কথা রাখো, আমার বউনি এখনো হয়নি। এখন তোমাকে ছেড়ে দিলে দিনটাই নষ্ট হয়ে যাবে। প্রয়োজন, বুড়ি ঠিকই বলেছিল। অর্ক কি বলবে বুঝতে পারছিল না। শেষ তক বলে বসল, মিষ্টি এর সঙ্গে কথা না বললে আমার জেল হয়ে যেতে পারে। জেল? কথাটা শোনা মাত্র মুখের চেহারা পাল্টে গেল মহিলার। বড় বড় চোখে অর্কের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, এর মধ্যে পুলিশের ব্যাপার আছে নাকি? নীরবে মাথা নাড়ল অর্ক। হ্যাঁ। একটু বিব্রত হলো মহিলা, তারপর হাত বাড়িয়ে বলল, 10টা টাকা দাও। কেন? ভীষণ অবাক হলো অর্ক। ঘরে বসলে দিতে হবে, কঠিন মুখে জানালো মহিলা। অর্ক বুঝল এর হাত থেকে কোনো মতে পরিত্রাণ নেই। সে পকেটে হাত ঢুকিয়ে সন্তর্পণে টাকার গোছা থেকে একটা 10 টাকার নোট বের করে প্রসারিত হাতে ফেলে দিল। তৎক্ষণাৎ পেছনে জল তরঙ্গ বেজে উঠল প্রথমে, তারপর 2-3টি সিটি এবং উদ্ভট চিৎকার। মেয়েরা হাততালি দিচ্ছে। মহিলা টাকাটা চুমু খেয়ে বলল, ওই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের ফ্ল্যাট, বলে টাকাটাকে পাখার মতো করে হাওয়া খেতে লাগলো। একজন চেঁচিয়ে উঠল, শোভাদি, বেশ টুপি পরালে সাত সকালে। চোখ ঘুরিয়ে দোতলা দেখিয়ে শোভা বলল, দুধ দুইতে এলে তো ভাই, একটু একটু করে চাট সইতেই হবে। মেয়েটি বলল, ও মা, মেম সাহেবের ঘরে নাকি? তাই তো বলছে। একটু আগে আর একজন উপরে উঠল, হবু মেম সাহেব। অর্ক ততক্ষণে সিঁড়িতে পা রেখেছে, কিন্তু মেম সংলাপ তার এখনো কান এড়ায়নি। যে উঠেছে তাকে এরা পছন্দ করছে না। সে কি ঝুমকি? হবু মেম সাহেব। হাসি পেল অর্কর। 3 নম্বর ঈশ্বরপুকুর লেনে
ঝুমকিকে কেউ মেম সাহেব বলে চিন্তাও করতে পারবে না। ধর্মতলায় না গেলে সে নিজেও বিশ্বাস করত না। দোতলায় উঠেই ডান দিকে একটা কোলাপসিবল গেট, ভেতরে তালা ঝুলছে। তার পেছনে কাঠের বন্ধ দরজা, বাঁদিকের বারান্দা খালি। অর্ক দেখল কোলাপসিবল গেটের ফাঁকায় কলিং বেলের বোতাম টিপতেই যেন বাজ ডাকল। দরজার গায়ে সুন্দর অক্ষরে লেখা মিষ্টি। 30 সেকেন্ড পরে কাঠের কপাট খুলল। একটি আধা বুড়ো লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, কি চাই? মিষ্টি আছে। দ্রুত মাথা নাড়ল লোকটা, না নেই। যার ছলে ঝুমকি বলেছিল ফাংশনে গিয়েছে, কিন্তু সকালে ফিরে আসার কথা। লোকটা এবার দরজা বন্ধ করতে যাচ্ছে দেখে সে তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা ঝুমকি মানে মিস ডি এসেছে, আমি একটা ফাংশনের জন্য এসেছি। এবার বুড়োর মুখ নরম হলো। কাঠের দরজাটাকে আধ ভেজিয়ে ভেতরে চলে গেল লোকটা। ব্যাপার সেপার দেখে অর্কর মনে হচ্ছিল নিচে যাদের দেখে এলো তাদের সঙ্গে এই ঘরের বাসিন্দাদের প্রচুর পার্থক্য আছে। এত পাহারা, এত সতর্কতা। দরজায় এসেই চমকে উঠল ঝুমকি, তুমি? সঙ্গে সঙ্গে মুখ চোখে ক্রোধ ফুটে উঠল অর্কর, কিন্তু পেছনের বুড়োটাকে দেখতে পেয়ে সামলে নিল। দেরি হয়ে গিয়েছিল। তৃষ্ণাদি এখনো ফেরেনি। ঝুমকি যে তাকে কাটাতে চাইছে তাই স্পষ্ট। জানি, আমি অপেক্ষা করব। ঝুমকি খুব অস্বস্তিতে পেছনে ফিরে বুড়োর দিকে তাকালো। তারপর সামনে মুখ ফিরিয়ে বলল, কোনো সুবিধা হবে না। সেটা আমি বুঝবো, যা কথা ছিল তাই করো। অগত্যা নিতান্ত কোনো উপায় নেই বলে ঝুমকি বুড়োকে বলল, খুলে দাও, তৃষ্ণাদির সঙ্গে দেখা করে যাবে। বুড়ো লোকটার বোধহয় অর্ককে ঢুকতে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ঝুমকি দ্বিতীয়বার ইশারা করায় বাধ্য হলো তালা খুলতে। কাঠের দরজা পেরিয়ে একটা ভারী পর্দা এ দেয়াল থেকে ও দেয়ালে চলে গেছে, যার ফাঁকা দিয়ে ঝুমকির পেছনে পেছনে অর্ক যে ঘরে এলো সেখানে সূর্যের আলো ঢোকে না। নীলচে দুটি বাল্ব দুকোণে জ্বলছে। পায়ের তলায় বেশ পুরু কার্পেট। এক কোণে 6 জন বসতে পারে এমন একটি সোফা। ঘরের অন্য দিকটা খালি। ঝুমকি ইঙ্গিত করতেই অর্ক সোফায় আরাম করে বসল। এই ফ্ল্যাটের মালিক বেশ মালদার বোঝা যাচ্ছে। ভেতরে আর একটা ঘর রয়েছে, যে ঘরে সূর্যের আলো ঢোকে। বুড়োটা ভেতরে চলে গিয়েছে। ঝুমকি দাঁড়িয়েছিল বেশ জড়সড় হয়ে। অর্ক বলল, তুমি আমাকে কাটিয়ে দিতে চেয়েছিলে, নইলে 10 মিনিট অপেক্ষা করতে পারতে। ঝুমকি বলল, না, তুমি ঠিক সময়ে আসোনি। তাছাড়া আমি চাইনি তুমি এখানে আসো। কেন? তুমি আসতে পারো, আমার বেলায় কি দোষ? জায়গাটা খারাপ। তুমি এসেছো কেন? আমি তো খারাপ, পাড়ায় ভালো হয়ে থাকি। এবার অর্ক আড়ষ্ট হলো। ওর জানাশোনা কেউ নিজেকে কখনো খারাপ বলেনি। হাত উল্টে সে বলল, জেনে শুনে খারাপ হওয়ার কি দরকার? হাসল ঝুমকি, নইলে শুধু হাওয়া খেয়ে বাঁচতে হয়। আর কদিন যাক, এই তৃষ্ণাদির মতো নাম হয়ে গেলে কোনো চিন্তা থাকবে না। তুমি এই জায়গার নাম পাড়ায় গিয়ে কাউকে বলো না। অর্ক হাসল, যদি বলে দেই। ঝুমকি বলল, জানি না কি হবে, হয়তো আর কাউকে কেয়ার করব না। অর্ক খুঁটিয়ে দেখল ঝুমকিকে। আর 5টা মেয়ের সঙ্গে ওর কোনো তফাৎ নেই। এবারের নিচের তলাটায় যারা রয়েছে তাদের দিকে তাকালেই মনের মধ্যে কিরকম যেন হয়। কেমন নির্লজ্জ বেলাল্লাপানা ওদের হাবভাব। ঝুমকি তার ধারের কাছেও যায় না, কিন্তু তবু ঝুমকি বলছে ও খারাপ। কথাটা মনে আসতেই সে সরাসরি জিজ্ঞাসা করল, খারাপ মানে কি? হাসল ঝুমকি, তুমি দেখতেই বড়, বয়স হয়নি। তারপর গম্ভীর মুখে জানালো, আমি পয়সা নিয়ে বেটা ছেলেদের শরীর দেই রোজ, না সপ্তাহে 2 দিন। নাচ শেখা হয়ে গেলে এই স্যাসনামিটা ছেড়ে দেব।
তখন কি করবে? কেন নাচবো? হোটেলে, থিয়েটার হলে। বিজ্ঞাপন দেখনি? ওতে এখন খুব ভালো পয়সা। শরীর দেবে না? ভালো দাম পেলে অন্য কথা। তৃষ্ণাদি প্রাইভেট নাচের জন্য 1000 টাকা নেয়। হোটেলে নাচলে মাসে 2 বার মাইনে। কেউ যদি রাত কাটাতে চায় তৃষ্ণাদির সঙ্গে, তাকে বেশ ভালো মাল ছাড়তে হয়। তৃষ্ণাদি আমায় শেখাচ্ছে। হবু মেম সাহেব। কথা মনে পড়ায় এখন উগরে দিল অর্ক। নাম হলে তুমি আর আমাদের পাড়ায় নিশ্চয়ই থাকবে না। তা তোমার তৃষ্ণাদির তো অনেক পয়সা, এই পাড়ায় থাকে কেন? সে তুমি বুঝবে না, বোঝালেই বুঝবো। অন্য পাড়ায় বড় বাড়ি পাওয়া খুব ঝামেলা। তাছাড়া নাচ গান হলে পাড়ার লোক পিছনে লাগে, পুলিশ এসে হিস্সা চায়। এখানে সব ধরা বাঁধা ব্যাপার। মাঝে মাঝে নিচতলায় পুলিশ আসে রেড করতে, কিন্তু ওপরতলায় ওঠে না। তৃষ্ণাদির এখানে বাজে খদ্দের কখনো ঢুকবে না। যারা আসে খুব নামি দামি লোক। এ পাড়ায় থাকলে কাউকে পরোয়া না করলেই চলে, শুধু পুলিশ আর পাড়ার গুন্ডাকে টাকা দিলেই হলো। কথা বলতে বলতে কান খাড়া করেছিল ঝুমকি। শেষ করে পাশের ফ্ল্যাটে ছুটে গেল। এখন অর্ক ঘরে একা। নীলচে আলোয় সে ঘরখানার দিকে তাকালো। তারপর উঠে ঘুরে ঘুরে দেখতে লাগলো। সোফার পেছনে একটা দেওয়াল আলমারি, নানান রকম জিনিস রয়েছে সেখানে, সব শখের ব্যাপার। হঠাৎ ওর চোখ আটকে গেল 6 ইঞ্চি একটা ধাতব বস্তুর ওপরে। ওটা কি? সন্তর্পণে কাজ সরিয়ে জিনিসটাকে বের করে আনলো সে। ইস্পাতের ওপর মসৃণ হাড় বসানো হাতল, দুপাশে 2টো বোতাম। একটা বোতাম টিপতেই সরু ফলা বেরিয়ে এলো 1 ইঞ্চি 5। মুখটা সামান্য বাঁকানো, কিন্তু প্রচণ্ড ধার। বোতাম টিপতেই ওটা লুকিয়ে গেল হাতলের আড়ালে। অন্য বোতামটা টিপতেই ডট পেনের মতো মুখ বেরিয়ে এলো ডটার সমেত। এই সময় পায়ের শব্দ হওয়া মাত্র অর্ক জিনিসটাকে পকেটে ঢুকিয়ে নিল। দারুণ জিনিস পাওয়া গেল। এইরকম একটা মালের সন্ধানে ছিল সে এতদিন। এটা সঙ্গে রাখলে মনের জোর অনেক বেড়ে যাবে। ভেতরের দরজায় তখন ঝুমকি দাঁড়িয়ে আছে। বোধহয় অর্ককে দেখে ওর মনে কিছু সন্দেহ জেগেছিল। চোখাচোখি হতেই বলল, তৃষ্ণাদি এসেছে। চট করে সোফায় গিয়ে বসলো অর্ক। না, জিনিসটা পকেটের ভেতর কোনো অসুবিধে করলো না। ঝুমকির চোখে তখনও সন্দেহ লেগেছিল। তুমি কি করছিলে? কিছু না। শোনো, তোমার পায়ে পড়ি, তৃষ্ণাদির সঙ্গে কোনো রকম ঝামেলায় যেও না। ফাংশন করে এলে তৃষ্ণাদির মাথা খুব গরম থাকে। মাল কামালে তো মানুষের মাথা ঠান্ডা হওয়া উচিত। আর তখনই সেই বাস ডাকার আওয়াজ হলো। বুড়ো লোকটা ছুটে এলো ভেতর থেকে। ঝুমকি ওর পিছু নিল। গলা পেল অর্ক। ঘুমোচ্ছিলে? গন্ডা গন্ডা টাকা দিচ্ছি কি মুখ দেখাতে? ট্যাক্সি এলে মাল নামাতে যেতে পারো না? এই যে তুমি যখন উদয় হয়েছ তখন কি করছিলে? এত করে বলছি, নিচের তলায় সব ডাইনিরা নখ বের করে আছে, তবু তোদের হুঁশ হয় না। কথা শেষ হওয়া মাত্র যিনি ঝড়ের মতো পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন, তাকে দেখে চমকে গেল অর্ক। হাতির দাঁতের মতো গায়ের রং, মাঝারি উচ্চতায় ছিপছিপে শরীরে, আটকে আছে জিন্সের প্যান্ট আর ঢিলে ঢালা ফুল শার্ট। হাঁটতে হাঁটতে উঁচু হিল জুতো ছুঁড়ে ফেললো ঘরের দুদিকে। মাথার টান টান চুল পাছার ওপর নাচছে, এবং অর্ক অদ্ভুত সুন্দর একটা গন্ধ পেল আচমকা। অর্ক যে ঘরে বসে আছে সে খেয়াল নেই। শটান করে ঢুকে গেল পাশের ঘরে। যেটুকু দেখা গেল তাতেই অর্কর মনে হলো মেম সাহেব একেই বলে। নিচের মেয়েগুলো কিংবা ঝুমকির সঙ্গে এর আকাশ পাতাল তফাৎ। বরং বিলাসমের মেয়ে যদি না। মাথা নাড়ল অর্ক। বিলাসমের মেয়ের মধ্যেও এই ঝিলিক নেই। ঝিলিক শব্দটা ভাবতে পেরে নিজেরই মজা লাগছিল। বুড়ো লোকটা ততক্ষণে জুতো জোড়া কুড়িয়ে ভেতরে ছুটেছে। ঝুমকি ভারী পায়ে ভেতরের দরজায় গিয়ে দাঁড়ালো। তারপরই সংলাপ শুরু হলো। কখন এসেছিস? একটু আগে। হঠাৎ?
এমনি। না, এমনি আসার মেয়ে তুমি নও। কাল অত টাকা নিয়ে গেলি, আজ আবার কি দরকার? আমি তোকে বলেছি একা একা এখানে আসবি না, পেছন পেছন মাতালগুলো ছুটবে। এই বেশ্যাপাড়ায় আমার দম বন্ধ হয়ে আসে। ও হ্যাঁ, এসেছিস ভালো করেছিস। পরশু রাত্রে বজবজে একটা ফাংশন আছে, আর একজনকে নিয়ে যেতে হবে। তুই যাবি? যাব। কাল দুপুরে বাদল আসবে, মিউজিকের সঙ্গে রিহার্সেল দিবি। আচ্ছা। 200 টাকা কম দিয়েছে। হারামি ঝাড় সব। নাচ শুরু করতে না করতেই হামলে পড়ে। শরীরটার আর কিছু বাকি নেই। পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? তৃষ্ণা দি, কি হলো? ন্যাকামি করবি না, আমার মেজাজ গরম আছে। একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কে? কোথায়? বাইরের ঘরে, আমার পাড়ার ছেলে। ছেলে? পাড়ার ছেলেকে এখানে এনেছিস? আমার সঙ্গে তার কি দরকার? ওই হার। কি হার? যেটা কাল তোমাকে দিয়েছি। তার জন্যে তো টাকা দিয়েছি। আমি নেই আর ছোড়া এনে তুলেছিস। কোথায় গেল বুড়ো? পই পই করে বলেছি আমি না থাকলে দরজা খুলবে না। উফ। আর তারপরে অসম্ভব উত্তেজিত একটা মূর্তি ঝুমকিকে সরিয়ে দিয়ে এই ঘরে ঢুকলো। এতক্ষণ তৃষ্ণাপালের কথা ঝাঁজ পাচ্ছিল অর্ক, এখন পুরো শরীরটাকেই তার ধারালো বলে মনে হলো। ইতিমধ্যে প্যান্ট শার্ট দূর হয়ে হাতা কাটা ঢোলা সেমিজের মতো ম্যাক্সি অঙ্গ ঢেকেছে। হাঁটুর সামান্য নিচে তার শেষ। দুটো সুঢোল হাত আর নিটোল পা শঙ্খিনীর মতো শরীর কাঁপাচ্ছে। তীক্ষ্ণ চোখে অর্ককে দেখে তৃষ্ণা জিজ্ঞাসা করল, কি চাই? অর্ক প্রথমে ভেবেছিল উঠে দাঁড়িয়ে নমস্কার করবে, কিন্তু প্রশ্ন করার ধরন দেখে মত পাল্টালো। সোফায় হেলান দিয়েই বলল, হার। তুমি কে? ঝুমকির পাড়ায় থাকি। কি নাম? অর্ক। অর্ক? এরকম নাম কখনো শুনিনি। এই হার তোমার? ধীরে ধীরে মাথা নাড়ল অর্ক। কিন্তু এটা আমি কিনে নিয়েছি। বুকের ওপর থেকে আঙ্গুলের ডগায় লকেটটা তুলে নিল তৃষ্ণা। একবার নিলে আর তো ফেরত দেই না। ওটা ঝুমকি বন্ধক রেখেছে, টাকাটা ফেরত দিচ্ছি। না, আমি বন্ধকের কারবার করি না। যা নেই একবারেই নেই। কিন্তু এই হার তুমি পেলে কোথায়? লকেটটাকে ঠোঁটে চেপে তৃষ্ণা হাসির মতো এগিয়ে এলো সামনে। তারপর উল্টো দিকে সোফায় পা তুলে শরীরের ভর রেখে দাঁড়ালো। হঠাৎ অর্কর কান লাল হয়ে গেল। এরকম বিশাল বাদ উপচে পড়া বুক সে কখনো দেখেনি। সোফার উপরে পা তোলা থাকায় সেদিকেও তাকানো যাচ্ছে না। তৃষ্ণা মুখ ফিরিয়ে ঝুমকিকে বলল, তুই ভেতরে যা, আমি ডাকলে তবে আসবি। ঝুমকি আড়ালে চলে যেতেই প্রশ্নটা শুনতে পেল অর্ক, তুমি এই হার কোথায় পেয়েছ? অর্ক বুঝতে পারছিল সে একটা ফাঁদের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। একটু মরিয়া হয়েই বলল, পেয়েছি। এখন আমার হার, ওটা ফেরত দিন। মিথ্যে কথা, তুমি এই হার চুরি করেছ। মুখ সামলে কথা বলবেন, আমি চোর নই। ফুঁসে উঠল অর্ক। চুপ করো, এখানে মাস্তানি দেখাতে এসো না। আমি ইচ্ছে করলে যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমি কারো চাকর নই। উঠে দাঁড়ালো অর্ক। বেশি বাতেলা না করে মালটা খুলে দিন। তারপর পকেট থেকে ঝুমকির দেওয়া টাকাগুলো বের করে ছুঁড়ে দিল টেবিলের ওপর। চোখ ছোট করে ওটাকে দেখে নিল তৃষ্ণা। তুমি খুব ছোট, নইলে এতক্ষণে কথা বন্ধ করে দিতাম। আমি তুড়ি বাজালে এই গলির গুন্ডারা কুকুরের মতো ছুটে আসে। এই হার তুমি চুরি করনি? না। কোথায় পেয়েছো? বলবো না। এই হার তোমার? হ্যাঁ। কি লেখা আছে লকেটের ভেতরে? এইবার হোঁচট খেলো অর্ক। অ্যাক্সিডেন্টের পর কখনো ভালো করে হারখানা সে দেখার সুযোগ পায়নি। ভেতরে কি লেখা আছে তাও ওর জানা সম্ভব নয়। যা ইচ্ছে তাই থাকতে পারে, তার মানে তো এই নয় যে আমি চুরি করেছি। তৃষ্ণা হাসলো, তারপর ধমকের গলায় ডাকলো, এদিকে এসো। অর্ক বিরক্ত চোখে তাকালো। এদিকে আসতে বলছি তো। এবার আর অপেক্ষা করতে পারল না অর্ক। ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো। যত কাছে যাচ্ছিল সেই মিষ্টি গন্ধটা তত বাড়ছিল।
গলা তুলে তৃষ্ণা বলল, লকেটটা দেখো, এই হারখানা কি? মুখ নামিয়ে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। হলদে মাখনের মতো দুই গোল বলের ভাঁজে যে হার এবং তার লকেট, সেটা চিনতে ভুল হলো না। কোনো রকমে মাথা নাড়ল সে। হ্যাঁ। তৃষ্ণা মাথাটা পেছনের দিকে হেলিয়ে লকেটটায় চাপ দিতেই ওটা খুলে গেল। শিরশিরে গলা কানে এলো। বুকের দিকে তাকাতে হবে না, লকেটে কি লেখা আছে? অর্ক পড়ল, তৃষ্ণা পাল। পড়া মাত্র বোবা হয়ে গেল অর্ক। মিষ্টি এর গলায় যে হার, সেটা যদি বিলাস সোমের হার হয়, তাহলে ওর লকেটে কি করে তৃষ্ণা পাল লেখা থাকবে? সঙ্গে সঙ্গে সন্দেহটা এলো, নামটা হার পাওয়ার পরে লেখা হয়নি তো? মালটা নিজের করে নেওয়ার জন্য এটা কায়দাও হতে পারে। সে ঠোঁট কামড়ালো। এটা তো আপনি কাল রাত্রেও লেখাতে পারেন। তাই না? যেন মজা পেয়েছে কথা শুনে এমন ভঙ্গি তৃষ্ণার। হার দিন, আমি চলে যাব। মাথা নাড়ল তৃষ্ণা। চলে যাবে মানে? তোমাকে আমি পুলিশে দেব। খপ করে হাত ধরল তৃষ্ণা। তারপর ঠেলে অর্ককে বলল, বসো এখানে চুপ করে। ক্রমশ একটা ভয় অর্ককে আচ্ছন্ন করে ফেলল। সে চাপা গলায় বলল, আপনি আমায় বিপদে ফেলবেন না। এই হার বিলাস বাবুর। বিলাস? বিলাসকে তুমি চেনো? একদিন আলাপ হয়েছিল। উনি জানেন হারখানা আমার কাছে আছে। পকেট থেকে পড়ে যাওয়ায় ঝুমকে কুড়িয়ে আপনার কাছে বন্ধক রেখেছে। তৃষ্ণা ওর মুখের দিকে তাকালো কিছুক্ষণ, তারপর চেঁচিয়ে ডাকলো, ঝুমকি। পেছনের দরজায় ঝুমকি আসতেই তৃষ্ণা বলল, ও ঘর থেকে তো সবই গিলছিস, এ যা বলছে সত্যি? হ্যাঁ, ঝুমকি উত্তর দিল। যা। ঝুমকি চলে যাওয়ার পর তৃষ্ণা ওর চোখে চোখ রাখল। বিলাস তোমাকে কেন হার দিতে যাবে? আর তখনই অর্ক প্রবল নাড়া খেল। সেদিন রাত্রে মাল খেয়ে গাড়িতে বসে বিলাস সোম যার নাম বলেছিল, সেও তো তৃষ্ণা। এই বাড়ি থেকে বেশি দূরে ওর গাড়ি খারাপ হয়নি, যা শুনে মিসেস সোম ফুঁসে উঠেছিলেন স্ট্রিট গার্ল বলে। বিলাস সোমের সম্বন্ধে একটা খারাপ ইঙ্গিত ফুটে উঠেছিল ওর গলায়। আর হ্যাঁ, মনে পড়েছে, হাসপাতালে শুয়েও এই হারখানার ব্যাপারে বিলাস চেপে যেতে চেয়েছিলেন ওর স্ত্রীর কাছ থেকে। অর্কর মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি তৃষ্ণা? আমি তৃষ্ণা মানে? বিলাসবাবু সেদিন আপনার কথা বলেছিলেন। কবে? দিনটা বলল অর্ক, তারপর জুড়ে দিল, ওর স্ত্রী আপনার ওপর খুব জটা। সঙ্গে সঙ্গে অদ্ভুত পরিবর্তন ঘটল মুখে। তৃষ্ণা তার পাশে দ্রুত এসে বসল। তুমি বিলাসের বউকে চেনো? মাথা নাড়ল অর্ক। হ্যাঁ। তৃষ্ণা এখন ওর গা ঘেঁষে বসে আছে, হাতটা বুকের ওপর নেতিয়ে আছে। আচ্ছা, ওর বউকে কিরকম দেখতে? ভালো, বড় লোকের বউরা যেমন দেখতে হয়। আমার চেয়েও ভালো কিনা তাই বলো। অর্ক আর একবার দেখল তৃষ্ণাকে, কিন্তু সে নিজেও ঠিক ঠাওর করতে পারল না কে বেশি সুন্দরী। কিন্তু যে সামনে বসে আছে তাকে বেশি সম্মান দেওয়াই ভালো। উনি একটু মোটা, আপনার মতো ফিগার। ওকে থামিয়ে দিল তৃষ্ণা। ঠিক আছে, বিলাস তোমাকে কেন হার দিয়েছিল সেটা বলো। আমাকে না দিয়ে কোনো উপায় ছিল না। বউয়ের ভয়ে? কাওয়ার্ড। দোকান থেকে ডেলিভারি নিয়ে আমাকে দিতে এসেছিল সেদিন, অথচ ঘর ভর্তি তখন লোক। বসে বসে নেশা করে হারখানা নিয়ে চলে গেল। কত সাধলাম, দিল না। বলল, যেদিন তোমাকে একা পাবো সেদিনই পরিয়ে দেব। আর বাইরে বেরিয়েই তোমাকে দিয়ে দিল। আসুক এবার, বউকে এত ভয়? অর্ক তাকালো, তারপর মৃদু স্বরে বলল, আপনি আমার একটা উপকার করবেন। কি? তৃষ্ণা তখনও ফুঁসছিল। একটা কাগজে লিখে দেবেন যে হারখানা পেয়েছেন আপনি। ঠোঁটে হাসি ফুটল তৃষ্ণার। বেশ, ঠিক জবাব হবে। তারপর উঠে দেওয়াল আলমারি থেকে কাগজ নিয়ে কলাইন লিখে অর্ককে দিয়ে দিল। তুমি না দিলেও আমার জিনিস পেয়ে গেছি। হারখানা সত্যিই সুন্দর।
তুমি না খুলে দিলে খুলবো না। তৃষ্ণা। চিঠিটা পড়ার পর অর্ক অনেক কষ্টে নিজেকে সামলালো। না, অ্যাক্সিডেন্টের খবরটা সে দিতে পারবে না। তাছাড়া উনি যখন ভালো হয়ে উঠেছেন তখন আর দিয়েই বা কি লাভ। তার হাত ধরে তৃষ্ণা বলল, তুমি রাগ করো না ভাই, আমি তো জানতাম না, তাই তোমাকে আঘাত দিয়েছি। মাথা বড় গরম ছিল আমার।